নমস্কার, আমি দেবপ্রিয়া। আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমার বিলবাওয়ে দ্বিতীয় দিন। রেডি হয়ে গেছি, একটু পরে দেখাচ্ছি পুরোটা। আর এখন আজকে এক্সপ্লোর করব। আজকে অনেক সুন্দর সুন্দর জায়গা যাওয়ার প্ল্যান আছে। তো একা যেহেতু আমি খুব একটা প্রিপারেশন নিচ্ছি না, আস্তে আস্তে করে সবকিছু কমপ্লিট করার চেষ্টা করছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, সাথেই থেকে। তো এই ছিল আমার আজকের পুরো লুক। তবে বিকেলবেলা কিন্তু আবার হস্টেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। আর তোমাদের সাথে এই হস্টেলে ঢুকতেই এই লবিটা কিন্তু শেয়ার করা হয়নি। খুব সুন্দর, অনেক বড় এবং বসার জায়গা। আর হস্টেলে তো এটা প্রথমবার। আর হস্টেলে এই নিচেই লবিগুলোতে সবাই এসে বসে, গল্প করে, নতুন লোকের সাথে পরিচয় হয়। বেশ সুন্দর সিস্টেম। তারপরে চলে আসলাম হস্টেল থেকে বেরিয়ে একদম পাশে ব্রেকফাস্ট করতে। আর নিয়েছিলাম তরতিয়া আর অরেঞ্জ জুস। তরতিয়া তো স্পেনের খুবই বিখ্যাত একটা খাবার, এবং এটা স্পেশালি ব্রেকফাস্ট কিংবা বিকেলবেলা স্ন্যাক্সেও অনেকে খায়। এবং এরা মাঝে মাঝে এটাকে কিন্তু লাঞ্চ হিসেবেও চালিয়ে দেয়, কারণ এরা খুব একটা যে ফুডি হয় তা নয়। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবং আজকের প্রথম আকর্ষণ ছিল এই গুগেনহেইম মিউজিয়াম, এবং তার সামনেই বিশাল যে পাপ্পিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 40 ফুট উচ্চতার। আর এই অপূর্ব সৃষ্টিটা জেফ কোনস নামে একজন আমেরিকান আর্টিস্ট আছে, তার তৈরি। আর ভাবা যায় 1992 সালে এটা তৈরি করেছিল। এবং এই ফুলের রং কিন্তু প্রতি ঋতুতে চেঞ্জ হয়, মানে এক এক সময় এক এক ঋতুতে এক এক রং ধারণ করে। অপূর্ব জিনিস। তারপরে মিউজিয়ামের বাইরেটা। এই মিউজিয়ামের আরেকটা বিশেষত্ব হলো, মিউজিয়ামের ভেতরগুলো তো যেরকম হয় সেরকমই, এটার বাইরের আর্কিটেকচারটা অপূর্ব। তো এটা আজকে কিছুটা দেখিয়েছি, এবং পরের ভিডিওগুলোতে এটার বাইরেটা একদিন শেয়ার করব। আর তারপর এখান থেকে দেখো, কথা বলতে বলতে টিকিট কাটাও হয়ে গেল। আর টিকিটের প্রাইস ছিল 18 ইউরো, মানে ওই প্রায় 1800 টাকার কাছাকাছি। আর এই হলো মিউজিয়ামের ভেতরটা। এই গুগেনহেইম মিউজিয়াম হলো বিলবাওয়ের একটা মডার্ন আর্ট এবং কন্টেম্পোরারি আর্ট মিউজিয়াম। ভেতরটা অনেক বড় এবং অনেক রকম শিল্প রয়েছে। সাধারণত মিউজিয়াম বা যে কোনো এরকম টাইপের জায়গায় অভিজিতের সাথে আসা হয়েছে। তো এবার একটু অন্যরকম অভিজ্ঞতা, একটু ফিগার আউট করতে সময় লাগছে। কোনটা বললাম, প্রথমবার অভিজিৎকে ছাড়া সবকিছুই নতুন অভিজ্ঞতা। আর এই চলে এসেছিলাম এরকম একটা রুমে, যেখানে টাইপরাইটার কিভাবে এসছে, তারপরে টাইপরাইটারের অনেক রকম ইতিহাস সবকিছু দেখে তারপরে চলে আসলাম অপূর্ব একটা রুম। এই রুমটা বেশ ম্যাজিকের মতো, শুধু আলো, চারিদিকে আলো, এবং কাঁচ দিয়ে পুরো ঘরটা কিন্তু ঘেরা। তো এখানে এই রুমটা দেখার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর এখানে এসে ভেতরে মনে হয় অন্য একটা দুনিয়ায় হারিয়ে গেছো। ওখান থেকে তারপর অনেক রকম আর্ট তো আরও ছিল, তো কিছুটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করেছি। এইটা আর একটা ছিল, যেখানে অনেক রকম অ্যাবস্ট্রাক্ট আর্ট, তারপরে এই ধরনের জিনিসগুলো বানানো রয়েছে। তারপর এরকম কিছু শিল্প ছিল, এই কাঠগুলোকে এইভাবে আকার দিয়ে এইভাবে তৈরি করা, এটাও ভীষণ কঠিন একটা শিল্প। তো সব কিছুই বেশ অন্যরকম। যারা আর্ট লাভার তাদের জন্য এটা একটা হেভেন। অপূর্ব সুন্দর একটা জায়গা, যেরকম সুন্দর মিউজিয়াম। এখন মিউজিয়ামের বাইরেটা পুরো ঘুরবো, মানে জায়গাটার কোনো কথা নেই। এত সুন্দর, এত মানে আর্কিটেকচারাল বিউটি যেটাকে বলে, যারা আর্ট ভালোবাসে তাদের জন্য মানে এটা একটা হেভেন। ও খুব সুন্দর, প্রতিটা কোণা, প্রতিটা জায়গা ভীষণ সুন্দর। তো এবার বাইরেটা এক্সপ্লোর করবো, কারণ বাইরেটাও অনেক কিছু দেখার আছে। আর যেরকমটা বললাম, বাইরেও কিন্তু অনেক কিছু দেখার ছিল। আর এই যে দেখছো এই জিনিসগুলো, এগুলোও কিন্তু এক প্রকার শিল্প। এই যে বড় বড় লোহার জিনিসগুলোকে এরকম আকার দেওয়া, এটা জাস্ট অন্যরকম। আর ওই যে বললাম বাইরে যে ছিল দেখার, সেটা হলো এই একটা, এটা হলো অনিশ কাপুর নামে একজন ইন্ডিয়ান অরিজিন বাট ব্রিটেনেই বড় হয়ে ওঠা, তার ব্রিটিশ নাগরিক, তিনি বানিয়েছিলেন। এটা হলো এর নাম টল ট্রি অ্যান্ড দ্য আই। এই সৃষ্টিটা কিন্তু সত্যি অদ্ভুত। 73টা গোলক রয়েছে সেটা দিয়ে এটা বানানো, এবং এটার মূল অর্থ হলো মানুষের দৃষ্টিভঙ্গির অস্থায়িত্ব। সামনে স্কাল্পচার আছে, ওটাও খুব বিখ্যাত আর কি। তো সেটা দেখে একবারে বেরিয়ে যাব। তোমাদের সাথে পুরো মিউজিয়ামটাই যতটা পেরেছি শেয়ার করেছি। এরপরে আরো 1-2 জায়গা যাওয়ার প্ল্যান আছে। আজকে ওয়েদারটা হঠাৎ করে বৃষ্টি পড়ছে, দেখছি কোথায় যাওয়া যায়। আর যেটা বললাম আর একটা, এই হলো মামান, মানে একটা মাকড়সা, এবং এটা লুইস বর্জোয়া নামে একজন বানিয়েছিলেন। এটা পুরোটাই স্টেইনলেস স্টিলের, এবং ভাবা যায় মানে স্টেইনলেস স্টিল দিয়ে এইভাবে এটাকে বানানো, অদ্ভুত সৃষ্টি। পরে এবার চলে যাব আর একটা জায়গায়। তো তাই জন্য ট্রামের জন্য বসে আছি। আর এখানে এরকমভাবে ট্রামের টিকিট কেটে বাইরে থেকেই কিন্তু
এটাকে অ্যাক্টিভ করে তারপর ট্রামের ভেতর উঠতে হয়। আর ট্রাম থেকে নেমেই যেখানে আসলাম সেখানে দেখি পুরো বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টি পড়লেও শহরটা একরকম অন্যরকম সুন্দর লাগে, যেহেতু পুরনো বিল্ডিং, বৃষ্টি ভেজা রাস্তা। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে আরিগা থিয়েটার। এটা হলো বিলবাওয়ের আর একটা অন্যতম দর্শনীয় জিনিস। তো এবার হচ্ছে এরকম সুন্দর রাস্তাগুলো, প্রতিটা রাস্তাই খুব সুন্দর আর আর্কিটেকচারাল বিউটি জাস্ট অসাধারণ। এই রাস্তাগুলো এক্সপ্লোর করবো আর থিয়েটারটা সামনে থেকে দেখবো, কারণ থিয়েটারে হচ্ছে ভেতরে ঢুকতে গেলে কোনো একটা কিছু শো তোমাকে দেখতে হবে, তো আমার তো ওরকম সময়ও নেই। তো এবার থিয়েটারটা দেখে একটু রাস্তাগুলো এক্সপ্লোর করবো, আর মেরকাদো যেটাই বললাম সেটা একটু পরে যাবে। আর এই অপূর্ব আরিগা থিয়েটার কিন্তু বিখ্যাত এটার আর্কিটেকচারাল বিউটির জন্য, আর এটা 1890 সালে কিন্তু স্থাপিত হয়। খোয়ান ক্রিসোস্টম আরিগা নামে একজন সুরকার ছিলেন, তার নাম অনুযায়ী এই আরিগা থিয়েটারের নামকরণ করা হয়। অপূর্ব সুন্দর তার চারপাশটাও, এবং এই আরিগা থিয়েটারটা কিন্তু দেখতে অপূর্ব, এবং এর ভেতরেও কিন্তু অনেক সুন্দর থিয়েটার হয়। তবে ওই যে বললাম আমার কাছে অত সময় ছিল না, আর একাও যেহেতু ছিলাম আর যাওয়া হয়নি। তারপর সেখান থেকে শহরটাকে ভালো করে এক্সপ্লোর করতে করতে হেঁটে চলে আসলাম শহরের আরেকটা অন্যতম দর্শনীয় বিষয়, সেটা হলো চার্চ। এটা একদম শহরের সেন্টারে অবস্থিত, আর এরকম স্পেনে বা ইউরোপের প্রতিটা শহরেই কিন্তু চার্চ একটা অন্যতম ভূমিকা পালন করে। তো সব শহরেই মোটামুটি কম বেশি অনেকগুলো করেই চার্চ থাকে, তো কিছু কিছু ফেমাস থাকে। এটা যেহেতু একদম সেন্টারে, তাই জন্য কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসে। অদ্ভুতভাবে যত বিকেল হচ্ছিল আকাশটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছিল, তাই জন্য আরও বেশি সুন্দর লাগছিল। এখানে আমি যে 3-4 দিন ছিলাম প্রতিদিনই তাই হয়েছে, যখন বাড়ি থেকে বেরোতাম মানে হস্টেল থেকে, তখন বৃষ্টি, তারপরে কিন্তু আকাশ এত সুন্দর পরিষ্কার মনে হতো আরও ঘুরি। তারপরে যেটা মেইন এখানকার সোভেনির, আমি এখানে চলে আসলাম, কিছু কিনলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম এই যে প্রতিটা ইউরোপের সিটিতে এরকম করে একটা মার্কেট থাকে, এগুলোকে বলে মেরকাদো সেন্ট্রাল, মানে সেন্ট্রাল মার্কেট। আর এই বিলবাওয়ের এই সেন্ট্রাল মার্কেটটাও কিন্তু ফেমাস। এর ভেতরে প্রচুর রকম বিলবাওয়ের ফেমাস স্ট্রিট ফুড থেকে শুরু করে এখানকার লোকাল ফুড পাওয়া যায়। তো ভেতরটা ঠিক এরকম ছিল। আর আমার মনে হয় যখন তুমি কোনো জায়গায় ঘুরবে সেখানকার লোকাল ফুড কিন্তু ট্রাই করাটা একদম মাস্ট। আর এটার নাম ছিল লা রিবেরিয়া গ্যাস্ট্রো প্লাজা। আর 1929 সাল থেকে এই মার্কেটটা এখানে রয়েছে, মানে বোঝাই যাচ্ছে কতটা পুরনো। এই জন্য এখানে একদম অথেন্টিক বিলবাওয়ের লোকাল ফুড, মানে বাস্ক কান্ট্রির যে লোকাল ফুডগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ অনেক রকম খাওয়ার ছিল। মেইনলি কিন্তু স্পেন যেহেতু তাপাসের জন্য বিখ্যাত, এখানে তাপাস নানা রকম ভিন্ন ধরনের ছিল, তাই আমি ঘুরে ঘুরে দেখলাম কোথায় কোনটা আছে। তারপরে মনে হলো যেখানে ভিড় বেশি, মানে যেরকম আমরা ডিসাইড করি যেখানে ভিড় বেশি সেখান থেকে, তো সেরকমভাবেই আমি একটা দোকান চুজ করেছিলাম। এবং এই 3 রকম, এটাকে তাপাসই বলা যেতে পারে, বাইরে এখানে পিঞ্চোসও বলে, এরকম 3 রকম চুজ করে নিয়েছিলাম। এগুলো এখানকার এগুলোই স্পেশাল ডিশ, তো ট্রাই করা যায়। আর এই 3টে যে নিয়েছিলাম 3টেই কিন্তু মাছের, এটা খুব সম্ভবত ক্র্যাবের ছিল, আর একটা ছিল ওই যে আমাদের যেরকম ছোট মাছ, এটা কিন্তু ছোট মাছ ফ্রাই, আর আরেকটা ছিল চিজের, এই যেটা এটা হলো পুরো ভেতরটা চিজের, এত টেস্টি ছিল। আর তাপাস দেখতে একরকম হলেও এক একটার স্বাদ এক এক রকম, তাই সেগুলো ট্রাই না করলে কিন্তু বোঝার উপায় নেই। আর ওদিকে অভিজিতের সাথে কথা বলছিলাম, ও তো এখন আমেরিকায়, ও ব্রেকফাস্ট করছে আর আমি এখানে লাঞ্চ করছি। টাইম জোনের খেলা সত্যি খুব অদ্ভুত। বাড়ি যাব কারণ ফোনটা একটু চার্জ দিতে হবে, আর অলরেডি বিকেল 5টার মতো বাজে। একটু রেস্ট নেবো। আজকে বিকেলে একটু বেরোনোর ইচ্ছে আছে, কারণ কালকে একটা ভিউ পয়েন্ট দেখতে যাব, কালকের দিনটাও একটু হেক্টিকই যাবে। তো আজকে মনে হচ্ছে এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু ফোনও চার্জ হয়ে যাবে, তারপরে সন্ধ্যাবেলা একটু জাস্ট প্লাজা এরকম সময় ঘুরবো। তো এখন বাড়ি যাই। আর প্রথমে তো সকালে বৃষ্টি ছিল, এখন খুব সুন্দর ওয়েদার হয়েছে, যেতে ইচ্ছে করছে না, বাট যেতে হবে কারণ ফোনটাও চার্জের দরকার আছে। আর যেরকমটা বললাম, যেতে কিন্তু একদমই মন চাইছে না। আর এই লেকটায় যতবার এসেছি ততবার কিন্তু থমকে গেছি, এত সুন্দর। আশেপাশের বিল্ডিং থেকে শুরু করে একটা শান্ত জায়গা, শহরের কোলাহল থেকে এই লেকটা খানিকটা দূরে, তাই জন্য মনে হয় বেশি ভালো লাগছিল আমার। আর একটা অদ্ভুত বিষয়, বিলবাওটা স্পেনে অবস্থিত হলো এর ভাষা একটু আলাদা। ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাচ্ছি, কারণ আমার বিকেলে তো বেরোতামই, প্লাস ইম্পর্টেন্ট আরও আমার যে অ্যাডাপ্টার সেটা স্প্যানিশই,
কারণ স্প্যানিশগুলো আলাদা হয়, কিন্তু তাও এই এদের ইয়েতে ঢুকছে না। আমাকে ওটা একটা কিনতে হবে, ফার্স্ট থিং ফার্স্ট। আগে ওটা কিনবো, তারপরে খাওয়া দাওয়া এই। আর এখন আমার আউটফিট হচ্ছে এটা। তো চলো এবার যেতে যেতে ওই ভাষার ব্যাপারে বলি। বিলবাওয়ে ল্যাঙ্গুয়েজ আলাদা বললাম, তার মধ্যে মানে স্প্যানিশও আছে। এখানকার হচ্ছে দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা হলো স্প্যানিশ আর একটা হলো বাস্ক। সেই বাস্ক ভাষাকে আবার এখানে ইউএসকারাও বলে। আর এই শহরে থাকতে গেলে কিন্তু স্প্যানিশের পাশাপাশি এই বাস্ক ভাষাও শিখে নেওয়াটা খুব জরুরি। এবার হচ্ছে খেতে যাব, আর এখন মোটামুটি আর কিছু করার নেই, ডিনার টাইমও হয়ে গেছে। তারপরে ওখান থেকে খেয়ে বাড়ি যাব। আর স্প্যানিশরা বা এরা সবসময় নিজেদের ভাষাকে খুব বেশি প্রাধান্য দেয়। তাই জন্য এখানে মানে যেহেতু এটা বাস্ক একটা কান্ট্রি, তাই জন্য কিন্তু এখানে স্প্যানিশ চললেও এরা সবসময় প্রাধান্য দেয় এদের প্রধান ভাষা বাস্ক যেটা বা স্কোয়ারা সেটাকেই। তারপরে দেখো কথা বলতে বলতে এরকম আরেকটা সেন্টারে চলে আসলাম। আর ভাবলেই ভালো লাগে, তুমি নর্মাল একটা রাস্তা দিয়ে হাঁটছো আর পাশে এত সুন্দর ফুল দেখলে এমনি কিন্তু মনটা সবসময় ভালো হয়ে যায়। আর এই বড় বড় বিল্ডিংগুলো, সুন্দর সুন্দর বিল্ডিংগুলো যত দেখছি মন কিছুতেই ভরছে না। তো আজকে আমি ঠিক করেছিলাম একটা রেস্টুরেন্টে আসবো, অনেক রিসার্চ করে এসেছিলাম। তো হঠাৎ রাস্তায় যেতে যেতে এই বিল্ডিংটা চোখে পড়লো। এত সুন্দর কালারফুল একটা বিল্ডিং। আমার মনে হয় এই শহরটা মানে আর্ট যেরকম মানে প্রচুর আর্ট মিউজিয়াম আছে। আজকে যেটাই গেছিলাম সেটা একটা অসাধারণ একটা আর্টের মিউজিয়াম। প্রতিটা বিল্ডিং এত সুন্দর কাজ করা। এই শহরটা আমার খুব ভালো লাগছে, তার কারণ পাহাড় আছে সামনেই। এই যে এই পাশে পাহাড়, পুরো শহরটাই পাহাড় ঘেরা। কালকে ইচ্ছে আছে ওই ভিউ পয়েন্টে যাওয়ার। আর সাথে পুরো রাস্তা জুড়ে সুন্দর আর্টিস্টিক বিল্ডিং, মানে অপূর্ব জায়গা। তো ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে। বাট অভিজিৎকে সব সময় খুব মিস করছি, ও থাকলে আরো ভালো হতো। দেখা যাক ওর সাথে আবারও আসতে পারি, কারণ জায়গাটা এত সুন্দর, একবার দুবার 10 বার আসা যায়। আর একটু আগে যেটা বলছিলাম, অনেক রিসার্চ করে এই যে নিটো বিলবাও এই রেস্টুরেন্টটা আমি ভেবেছিলাম আজকে খাবো। এটা আমার একটা শখের মধ্যে বলা যেতে পারে, কিন্তু এতটাই খারাপ লাগছে আমার, সেই আশাটা কিন্তু সেদিন আর পূর্ণ হয়নি। কাল আসতে হবে, কারণ এখানে বুকিং দরকার ছিল। তো আমি কালকের বুকিং করে নিলাম 8:30টার সময়। কালকে তাহলে ঘুরে একটু আগে এসে তারপর এখানে আসতে হবে। আমি আসলে কালকের দিনটা চাইছিলাম না, কারণ পরশু বেরিয়ে যাওয়া, বাট এখানে আমাকে ট্রাই করতেই হবে। সো যাই হোক, কালকেই আসবো। আপাতত দেখি অন্য কোথাও। তারপরে হাঁটতে হাঁটতে এইখানে এরকম টিএক্সও কুক বলে একটা ছোট্ট ক্যাফে কাম রেস্টুরেন্টে চলে আসলাম। কারণ ওই যে বললাম, যেটা ঠিক ছিল সেটা না হলে মনটা একটু ভেঙে যায়। তো এখন আর ইচ্ছা করছিল না নতুন করে কোনো কিছু দেখার, তাই জন্য ওটার পাশে এরকম একটা ছোট্ট ক্যাফে কাম রেস্টুরেন্ট ছিল, চলে আসলাম। তো এটা একটা ভেনেজুয়েলান ডিশ ছিল, আর সাথে তো নারাঙ্গা জুস মানে অরেঞ্জ জুস, এটা এখানে মাস্ট। আর এটা আমার এখন একটা নেশার মতো হয়ে গেছে, যখনই যাই যেখানে যাই এই অরেঞ্জ জুস কিন্তু সবসময় অর্ডার করি। আর এই খাবারটাও কিন্তু খুব টেস্টি ছিল। তারপর ডিনার করে একটু সুপার মার্কেটে চলে এসেছিলাম, কারণ হস্টেলে আমার জল কিনে খেতে হচ্ছে। আর সাথে এরকম একটা কুকি টাইপের নিয়ে নিয়েছিলাম। এগুলো কেনার সাথে সাথে আরেকটা জিনিসও দেখা হয়ে গেল, যে স্পেনের মোটামুটি সুপার মার্কেটগুলো সবই এক, জারাগোজার আর এখানকার সুপার মার্কেট কিন্তু একদম সেম। তো হয়ে গেল ডিনার মোটামুটি, এখন বাড়ি যাব। বাড়ি মানে হস্টেল যাব, গিয়ে আজকে রেস্ট নেবো, কালকেও বেরোতে হবে। কালকের প্ল্যানটা এখনো করতে হবে। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করি আজকের দিনটা তোমাদের ভালো লেগেছে, যা করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই আমাকে তোমরা ভালোবাসতে থেকো। আমার তরফ থেকে অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, বাই।